নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে মতামতের শীর্ষক ময় মজুরি, মহাকুম্ভ, মিথ্যে আর মোদিজি। ব্লুমবেঞ্চের পত্রিকা তাদের 2024-এর ইন্দাস ভ্যালি সমীক্ষার রিপোর্ট বার করেছে। প্রতি বছর বার করে, এবছরেও বেরিয়েছে। মোদিজির ভাষায় এক হু হু করে এগিয়ে যাওয়া দেশের এক হতাশার ছবি ছত্রে ছত্রে। সেই রিপোর্টে তিনটে আলাদা আলাদা সংস্থার হিসেব দেওয়া হয়েছে, যারা ভারতের জনগণের আর্থিক অবস্থার একটা হিসেব দিয়েছেন। প্রথমে বলি প্রাইস ICE 360-র হিসেব, যেখানে বলা হচ্ছে 92 কোটির বেশি কিছু মানুষ, মানে 140-এর মধ্যে 92 কোটির কিছু বেশি মানুষের মাথা পিছু বার্ষিক রোজগার সর্বোচ্চ $6,700। আজকের হিসেব অনুযায়ী কম বেশি 56 থেকে 60,000 টাকা। 35 কোটি কিছু মানুষের বেশি রোজগার ওই $6,700 থেকে $20,000, মানে মাথা পিছু 60,000 টাকা থেকে 16 লক্ষ টাকার মধ্যে। আর 12 কোটি মানুষের রোজগার ওই 16 লক্ষ টাকার ওপরে। গোল্ডম্যান স্যাশে আর একটা সংস্থা, তারা বলছে 127 কোটি মানুষ বছরে মাথা পিছু $5,000, মানে সর্বোচ্চ 40 থেকে 45,000 টাকা রোজগার করে। 11 কোটি মানুষ $5,000 থেকে $10,000, মানে 40-45,000 থেকে 80-85,000 টাকা রোজগার করে। এবং মাত্র 6 কোটি মানুষ 85,000 টাকার বেশি রোজগার করে। গোল্ডম্যান স্যাশে খুব বিখ্যাত একটা সংস্থা, যারা এই ধরনের আর্থিক সমীক্ষা বাজারের জন্য তারা করে থাকে। রেডসি এর সংস্থা, তাদের হিসেব 53 কোটি মানুষ $3,500, মানে 28 থেকে 30,000 টাকা রোজগার করে। 70 কোটি মানুষ ওই 28 থেকে 30,000 থেকে 1,15,000 টাকার মতন বছরে রোজগার করে। আর 15 কোটি মানুষ তার বেশি রোজগার করে। এবং এই ইন্দাস ভ্যালি রিপোর্ট বলছে সর্বস্তরে এই আয় কমছে না, কিন্তু মজুরি বা মাইনে থেকে আয় কমছে। অর্থাৎ সারাদিন কাজ করে যে মজুরি পাওয়া যায়, কন্ট্রাক্ট কাজে যে মজুরি পাওয়া যায়, বা মাস মাইনে যাদের আছে, সেই আয় ক্রমশ কমছে। মানে হয় আয় কমে যাচ্ছে সত্যি করে, না হলে আয় একই থাকছে, যা মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করলে আসলে কমে যাচ্ছে। অর্থাৎ তলার সারির আয় আরো কমছে, কাজেই স্বাভাবিকভাবেই কমছে খরচ। খরচ কমলেই ছোট মাঝারি উৎপাদকদের মাথায় হাত। মানে আপনার সামনের যে মুদির দোকান, সেখানে গিয়ে আপনি যত টাকা খরচা করবেন, তত টাকার জিনিস সে আবার সেখানে আনবে। অর্থাৎ এক ধরনের সাইকেল চলবে। আপনি যদি কেনা বন্ধ করে দেন, তাহলে সে কেনা বন্ধ করে দেবে। সে কেনা বন্ধ করলে উৎপাদকদের মাথায় হাত পড়বে। এক মন্দার দিকে ক্রমশ এগোচ্ছে ভারত। পারচেজিং ক্যাপাসিটি কমছে, মানুষের কেনার ক্ষমতা কমে যাচ্ছে। এবং কোম্পানিগুলো কত চালাকি করছে, তারা 500 মিলিলিটার, ধরুন 500 মিলিলিটার কোনো একটা তেল বা কোনো একটা ফ্রুট জুস বা কোনো একটা শ্যাম্পু, যেটা 250 মিলিলিটার কি 200 মিলিলিটার ছিল, সেটা দাম একই রেখে 200-র জায়গায় 180 মিলিলিটার দিচ্ছে। আপনি সেটা আর দেখছেন না। আপনি ওই রকমই একটা শিশি দেখছেন, শিশিটা দেখে নিয়ে চলে আসছেন। আপনি ওরকমই একটা শ্যাশে দেখছেন, কিন্তু ওটা এর আগে 10 মিলিলিটার ছিল, এখন 8 মিলিলিটার। আপনি আর সেটা দেখছেন না। মানে এইভাবে তারা সামাল দেবার চেষ্টা করছে। কতদিন সামাল দেবে?
আমার দেশ গত 15-20 দিন ধরে লাগাতার পড়ছে, আমাদের দেশের শেয়ার বাজার লাগাতার পড়ে যাচ্ছে। আজকে তো সাংঘাতিক ব্যাপার, প্রায় 1400 পয়েন্ট শেয়ার পড়েছে সেন্সেক্স। বড় পুঁজি সামলে নেবে, কিন্তু মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। এমনকি এলআইসি বা সরকারি সংস্থার যে টাকা বাজারে খাটানো হচ্ছিল সেখানেও ধস নেমেছে। জানা নেই কিভাবে সামলানো হবে। সব মিলিয়ে ওই ময়ে মজুরির হাল খারাপ। দেশের আম জনতা, শ্রমিক, কৃষকের নাবিশ্বাস উঠছে। কিন্তু মহাকুম্ভে নাকি শেষ হিসেবে 65 কোটি মানুষ গিয়ে ডুব দিয়েছে। এবং এই সেই মহাকুম্ভ যা নাকি 144 বছর পর পর আসে বলে এক বিরাট প্রচার চালানো হয়েছিল। এখন তো খুব পরিষ্কার যে সেই মহাকুম্ভ সরকারি দস্তাবেজ অনুযায়ী, সরকারি দলিল অনুযায়ী, বিভিন্ন সংবাদ সূত্রের হিসেব অনুযায়ী 1989 এসেছে, সেবারও বলা হয়েছিল 144 বছর পরে আসছে। 2001 এসছে, সেবারও 144 বছর পরে আসছে। 2013-তে এসেছে, এই মহাকুম্ভ হয়েছে, আবার 2025-এও হলো। অর্থাৎ 12 বছর পর পর একটা করে মহাকুম্ভ হচ্ছে। আসলে সেটা পূর্ণ কুম্ভ, এবং বলা হচ্ছে এটা মহাকুম্ভ যা নাকি 144 বছর পরে আসছে। এবং আপনি দৌড়চ্ছেন যে 144 বছরের মধ্যে তো আর যাওয়া হবে না, অতএব এই জন্মে যদি পুণ্যটা করে নেওয়া যায়। 1989 সালে বিবিসির সাংবাদিক মার্ক টালি নিজে কুম্ভ মেলাতে হাজির থেকেছিলেন, একটা বই লিখেছিলেন। 144 বছর পরের মহাকুম্ভের তিনি বর্ণনা দিয়েছেন, এবং তার ধারণা ছিল, তাকেও বলা হয়েছিল যে 144 বছর পরে এই সময়ে এসেছে। 2001-এ উত্তরপ্রদেশের সিএজি রিপোর্ট বলছে যে 144 বছর পরে এসেছে এই মহাকুম্ভ। 2013 সরকারি দলিলে ওই 144 বছর পরের মহাকুম্ভের খবর পাবলিক ডোমেনে সব পাওয়া যাচ্ছে। এমনিতে ব্যাপারটা খুব পরিষ্কার। ধর্ম কারোর কারোর কাছে আস্থা আর বিশ্বাস, বহু মানুষের কাছে। মানে আপনি যদি আপনার ঘরের মা, ঠাকুমা, ঠাকুরদা এদের দেখেন, তাহলে তাদের কাছে ধর্মটা একটা আস্থা আর বিশ্বাস, তার বেশি কিছু না। কিন্তু কারোর কারোর কাছে স্রেফ রাজনৈতিক হাতিয়ার, আর বিরাট সংখ্যক চালাকের কাছে এক শক্তিশালী ব্যবসা। এমনিতে বলাই হয় যে ধর্মের জন্মটাই হয়েছে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষটার সঙ্গে সবচেয়ে চালাক মানুষটার যেদিন দেখা হয়েছিল, সেদিন থেকে ধর্মের উৎপত্তি, মানে প্রাতিষ্ঠানিক ধর্মের উৎপত্তি। কিন্তু বিজেপি দুটো অস্ত্রকেই ব্যবহার করে সমানভাবে, সমান জোরে, সর্বক্ষেত্রে। মিজোরামে বিজেপি এমএলএ জেতার আগে এবং পরে ঢালাও গোমাংসের আয়োজন করেছে, ফিস্ট করেছে, তা গর্ব করে বলেছে, লোকজনকে খাইয়েছে। কেরালা বিজেপির যে সহসভাপতি মেজর রবি, হিমন্ত বিশ্ব শর্মার গোহত্যা নিয়ে বাধা দেওয়ার কথাকে অসাংবিধানিক বলেছেন। কেরালাতে খাওয়া হয়, মজা হলো এই দুই রাজ্যে, মেঘালয় বা এই আমাদের কেরালায় গোমাংস খাওয়া নিয়ে কোনো ট্যাবু কাজ করে না। উচ্চগোত্রের ব্রাহ্মণরা খালি খান না, বাকিরা গোমাংস খান, কোনো অসুবিধে নেই, গোমাংস খাচ্ছে। এমনকি এরকম রেস্টুরেন্ট আছে যেখানে এক থালায় চিংড়ি, মাছ, গোমাংস, পর্ক একসঙ্গে এনে হাজির করা হচ্ছে। যে যার মতন বলছে আমি এটা খাবো, আমি এটা কেরালায় দেখেছি। গোয়াতেও এই জিনিস নেই, গোয়াতেও এই সব নিয়ে কোনো ট্যাবু নেই। পর্ক বিন্দালু তো সেখানকার বিরাট খাবার, আর গোমাংসও সেখানে পাওয়া যায়। আর এসব রাজ্যে ওই হিমন্ত বিশ্ব শর্মাদের বাড়বাড়ন্ত নেই, কিন্তু সেখানে বিজেপি আছে। সেখানে গোহত্যা নিবারণ নিয়ে কোনো কথা নেই। কোথায় আছে? যেখানে এই গোহত্যা এক সেন্সেশন তৈরি করবে, এক সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করবে, সেই উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপি গোহত্যা বিরোধী। এদিকে এই মুহূর্তে ভারত বিশ্বের 3য় বিফ রপ্তানিকারক দেশ, এবং যে কোম্পানিগুলো বিফ রপ্তানি করে তাদের অন্তত একটা কোম্পানি 2 কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে ইলেকশন ফান্ডে। হ্যাঁ, এটাই বিজেপি। ধর্ম তাদের কাছে আস্থা বা বিশ্বাস নয়, ধর্ম তাদের কাছে ব্যবসা আর রাজনীতির হাতিয়ার। আর ঠিক সেই কারণেই ওই 144 বছরের গল্প ছড়িয়ে আমাদের যোগী মোদিজি 45 দিন ধরে এক ব্যবসা চালালেন, লোক ঠকালেন। যে মানুষগুলো প্রচারের মাহাত্ম্যে নিজেদের সামান্য সম্বলটুকু 144 বছর পরে আসা মহাকুম্ভের পুণ্য অর্জনের জন্য খরচ করলেন,
সেই মানুষগুলো জানতেও পারলেন না যে মাত্র ক বছর আগেই 2001-এ এই বিজেপিরই রাজনাথ সিং তখন মুখ্যমন্ত্রী, সেই বিজেপি রাজত্বে জানানো হয়েছিল 144 বছর পরে এসেছে সেই মহাসময়, মহাকুম্ভ, ডুব দিন, পুণ্য অর্জন করুন। তার আগে মুলায়ম সিং যাদব মানে সমাজবাদী দলের রাজত্ব এসেছিল মহাকুম্ভ, সেটাও নাকি 144 বছর পরে এসেছিল। আবার 2013-তে অখিলেশ যাদব, 2001-এ মুলায়ম সিং যাদব, আর 2013-তে যখন অখিলেশ যাদব তখন আবার এসেছে মহাকুম্ভ, সেটাও ওই 144 বছর পরে। এসব হিসেব যোগী মোদী জানতেন না? নিশ্চয়ই জানতেন, আলবাত জানতেন। আসলে ধর্মের নামে নানান মিথ্যে কথা বলে ওনারা ব্যবসা রাজনীতি করেন, করছেন, করবেন। কতখানি নির্লজ্জ হলে ধর্ম নিয়ে এ ধরনের ব্যবসা করা যায়? এমনিতেই পূর্ণ কুম্ভ বললে তো মানুষ যেতেন, কিন্তু তাতে তো সেই ব্যবসা হবে না। সেই ব্যবসা করার জন্য 144 বছরের গল্পটা আনা হয়েছে, এক বিরাট আবেগ তৈরি করা হয়েছে। বিংশ শতাব্দীতে মানুষের স্মৃতি নিয়ে খেলা করাই যায়। মানুষ ভাবলেন আহা 144 বছর পরে যে পুণ্যের সুযোগ এসেছে তা ছাড়া যাবে না। এটাই ছিল যোগী মোদীর বিজনেস প্ল্যান। এবং বড় মুখ করে জানাচ্ছেন যে হ্যাঁ বিরাট ব্যবসা হয়েছে। রামদেবের ব্যবসা যেমন, বা ফুটপাতে বসা টিয়া পাখি নিয়ে যারা জ্যোতিষশাস্ত্রের ব্যবসা করে, সেরকম ব্যবসা করলেন যোগীজি, মোদীজি। আসলে এই মিথ্যে কথা বলা, মিথ্যে দিয়ে সত্যিটাকে ঢেকে রাখা মোদীজির কাছে নতুন কিচ্ছু নয়। মাত্র ক বছর আগে 2022-এ আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী জোর দিয়ে বলেছিলেন আজ যে বীজ পুঁতে দিলাম তার ফল ভোগ করবেন আরো 20 বছর পরে, মানে 2042। কোন বীজ কোন ফল এসব নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না, কারণ উনি যখনই প্রতিশ্রুতি দেন তখনই তা পূরণ হবে আরো 5, 7 কি 9, 20 বছর পরে, এরকমই বলে থাকেন। যখন দিচ্ছেন তখন তা পূরণ হবে না। এই ধরুন আমাদের সংসদে নারী সংরক্ষণ বিল, মানে যেখানে নির্বাচনে যে সংসদে যে সংরক্ষণ বিল আনা হল, সে বিল পাস করা হয়ে গেছে। সে বিল কবে কার্যকর হবে কেউ জানে না, কারোর জানার কথা না। কবে ডিলিমিটেশন হবে, কবে নতুন আমাদের সেন্সাস হবে, তারপরে হবে। এই হচ্ছে মোদিজি, এই হচ্ছে বিজেপি, এরমটাই ওনারা বলে থাকেন। ওনাদের ধারণা ততদিনে গঙ্গা, যমুনা, কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র দিয়ে কিউসেক জল বয়ে যাবে। ও রচনা ব্যানার্জি যেটাকে কুইন্টাল দিয়ে মাপেন, মানুষের মেমোরি সেই জলে ভেসে যাবে, সিম্পল। অতএব যা খুশি প্রতিশ্রুতি দাও, কদিন পরে দেশের সব কল থেকে জল নয় গায়ে কা দুধ নিকলেগা বলে দিতেই পারেন মিত্র। इसका काम चालू हो गया, बस 15 साल बाद আপনার বাচ্চা খিদে পেলে কলের কাছে যাবে, কলটা খুলবে, কপিলা গাভীর মতো দুধ ঝরে পড়বে, কেবল বাচ্চাকে বলে দেবে দুধ খেয়ে কলটা যেন বন্ধ করে দেয়। এই আমার বাচ্চাবেলায় আমার মা আমাকে এটাই শিখিয়েছিলেন। মোদিজি বলবেন, এসব কথা বলতেই পারেন, কারণ উনি জানেন 15 বছর পরে এ নিয়ে কেউ প্রশ্ন করবে না, কারণ প্রশ্নকর্তা খাম পায়। খামের মধ্যে কি থাকে জানেন? আম পায়, নাম পায়। সে তখনও প্রশ্ন করবে রাহুল গান্ধী প্লিজ আনসার, দ্য নেশন ওয়ান্টস টু নো। রাহুল গান্ধীকেই প্রশ্ন করে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী। আমাকে মাঝে মধ্যে এখানে বলেন কেন আপনি মোদিজির বিরুদ্ধে বলবো? কেন বলবো না? ক্ষমতায় কে বসে আছেন? ক্ষমতায় যেদিন কংগ্রেস বসবে কংগ্রেসকে প্রশ্ন করব। রাজ্যে যদি কাউকে প্রশ্ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে হবে। কেন্দ্রে যদি কাউকে প্রশ্ন করতে হয়, বৃহত্তর ভারতবর্ষের অর্থনীতি, সমাজনীতি নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করতে হবে, নরেন্দ্র মোদীকে প্রশ্নটা করতে হবে। আমি কেন প্রশ্ন করতে যাব রাহুল গান্ধীকে? কারোর যদি বিশ্বাস না হয় নিন, একটা মণিমাণিক্য এক একটা তুলে ধরছি। 2018 3রা ডিসেম্বর তেলেঙ্গানা রাজ্য বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে মোদীজি কি বলেছিলেন মনে করুন। 2022-এর মধ্যে সবকা পক্কা ঘর হোগা, কেবল কি ঘরের পরে বলেছিলেন ঘর মে নল হোগা, নল মে পানি হোগা। এই এলইডি বাল্ব থাকবে নাকি, গ্যাস কানেকশন থাকবে, ডাইনিং টেবিলে হায়দ্রাবাদি বিরিয়ানি থাকবে কিনা সেটাই বলেননি। যা নাটকীয় সুরে গলা কাঁপিয়ে বলেছেন ওই কংগ্রেসের মতো প্রতিশ্রুতি নয়, কেবল 4টে দেওয়াল নয়, খাওয়া দাওয়ার পরে পাকা শৌচালয় থাকবে সেই ঘরে। কতদিনের মধ্যে? 2022-এর মধ্যে। কেন ভাই 2022 কেন? কারণ আজাদি কা 75 সাল পুরা হোগা, আমরা অমৃতকালে ঢুকে পড়বো টুক করে।
দেশের প্রত্যেক গৃহহীন মানুষ ঘর পাবে। এখন গজনী সিনেমার মতো আমির খান, তফাৎ হলো এখানে শর্ট টার্ম লং টার্ম দুটো মেমোরিই লস হয়ে গেছে, দুটো মেমোরি ভোগে। মিথ্যে বলেছিলেন, ভুলে মেরে দিয়েছেন। আজ 2025-এ আবার আর একটা বীজ পোতার কথা বলছেন, সে গাছ নাকি 2042-এ ফল দেবে। তো আসুন একটু বাস্তব ছবির দিকে নজর রাখা যাক। আমাদের দেশে গৃহহীনদের সমস্যা কোন পর্যায়ে, আলোচনা করতে গিয়েই থমকে যাবেন। আমাদের দেশের সরকার কোন জঙ্গলের তলায় কোন পাহাড় খুঁড়লে কত তামা, কত লোহা, কত বক্সাইট পাওয়া যাবে তার হিসেব করে রেখেছে। কোন জাহাজ বন্দর, কোন উড়োজাহাজ বন্দর বেচে দিলে কাকে কোথায় বেচা হবে, কত টাকায় বেচা হবে তা আগাম ঠিক করে রেখেছে। কোন প্রান্তে কত টাকার ফ্লাইওভার হবে, কত টাকার মূর্তি হবে, কত টাকার মন্দির হবে ঠিক করে ফেলেছে। কিন্তু দেশের গৃহহীনদের সংখ্যা ঠিক কত, মানে রাস্তা, ফুটপাত, ডাস্টবিনের পাশে, রাস্তার ধারে রাখা পাইপের ভেতরে যে মানুষজন আছেন তাদের সংখ্যা কত, গ্রামে যারা খোলা আকাশের নিচেই শুতে বাধ্য হয় তাদেরই বা সংখ্যা কত, তা জানার কোনো চেষ্টাই করা হয়নি। গৃহহীন মানুষদের ঘর দিতে গেলে প্রথমে তো জানতে হবে কত মানুষের মাথার তলায় ছাদ নেই। না, সরকার বাহাদুর সেরকম কোনো হিসেবই করেননি। তাহলে ভরসা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যক্তিগত কিছু সার্ভে, তো সেখান থেকে খুব কনজারভেটিভ, খুব কম করে ধরলেও যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা হলো 4.5 কোটি পরিবারের মাথায় ছাদ নেই, তাদের বাড়ি নেই। অর্থাৎ পরিবারের সংখ্যা যদি 5 জন হয় তাহলে দেশের 20, 21, 22 কোটি মানুষের ঘর নেই। এটা আজকের হিসেব, পাকা ঘর নেই। প্রধানমন্ত্রীর কথা মতো এদের ঘর, কল, জল, শৌচালয় সব পাওয়ার কথা ছিল এই 22 আগস্ট মাসে, যেদিনকে স্বাধীনতা 75 বয়সে পা দিয়েছে। এবং মাথায় রাখুন এই সংখ্যাটা হলো কেবল তাদের যাদের ঘর বলতে কিছুই নেই। এরপর হলো ঝুগ্গি ঝোপড়ি, কোনোভাবে মাথা গুঁজে বেঁচে থাকা, কিভাবে কোন অস্কার পাওয়া ছবি স্লামডগ মিলিয়নিয়ার দেখে নিন। তারপর চলে যান মানিকতলা, ঢাকুরিয়া, খালপাড় বস্তিতে, সবকা ঘর ঘর মে কল, কল মে জল, এসব বাওয়ালি দিতে গেলে একটা মারও নিচে পড়বে না। এই মুহূর্তে দেশের 45 কোটি মানুষের কাছে পানীয় জল পৌঁছয়নি, কলের জল পৌঁছয়নি। জল বলে যেটা খান সেটা কোনো সাহেবকে নয়, মোদিজিকে খাওয়ালে দিন 10 হাসপাতালে পড়ে থাকবেন। কতটা নির্লজ্জ হলে এরকম মিথ্যে কথা বলে দেওয়া যায়। নিজে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে জলে ডুব দিচ্ছেন যাতে গায়ে চামড়ায় না লেগে যায় ওই দূষিত জল, আর অন্যদের বলছেন পুণ্য অর্জন করুন। এবং বলার সময় চোখে মুখে মিথ্যে বলার চিহ্ন মাত্র নেই। একেই মনোবিদরা বলে প্যাথোলজিক্যাল লায়ার। দেশের প্রতি 7 জনের 1 জন রাতে যখন শুতে যান তখন মাথার উপর থাকে খোলা আকাশ, বৃষ্টি পড়লে জন্তু জানোয়ারের মতো মাথা বাঁচাতে অন্য কোথাও অন্য কোনোখানে ছুটতে হয়। দেশের প্রতি 6 জনের 1 জনের বাড়িতে স্যানিটারি টয়লেট, শৌচালয় নেই। মহিলারা ভোর 3টায় ওঠেন, অন্ধকার লজ্জা ঢাকে কৃষ্ণ নয়। দেশের প্রতি 3 জনের 1 জন পরিশ্রুত পানীয় জল পায় না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমলা দামলা, বিচারক, সাংবাদিকদের টেবিলে মিনারেল ওয়াটার থাকে। শুনিনি কোনো বিচারককে নিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলতে। দেশ স্বাধীন, আমার একটা ভোট, আপনারও একটা। কেউ 1500 টাকা দিয়ে দামের মিনারেল ওয়াটার খাবে, কেউ নোংরা নর্দমার জল খাবে। কোথাকার ন্যায়? কোনো ঘোষ, গাঙ্গুলি, ভট্টাচার্য, কালো সামলা পরে দেশের নেতাদের বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করানোর কথা কেউ ভেবেছেন? কেউ বলেন। 20 কোটি মানুষের ঘর নেই। আম্বানির আন্টিলায় প্রত্যেকটা কুত্তার আলাদা ঘর আছে। 20,672 কোটি টাকার তৈরি সেই বাড়ি। হ্যাঁ, 20,672 কোটি টাকায় তৈরি একজনের বাড়ি। তাতে গাড়ি রাখার গ্যারেজ আছে, 168খানা সিনেমা হল আছে, সুইমিং পুল আছে, 50 জন বেদজ্ঞ পণ্ডিতকে দিয়ে পুজো করিয়ে গৃহপ্রবেশ হয়েছিল। এসব ধর্মাবতারের চোখে পড়ে না। ধর্মাবতারদের কাছে এসব খবর নেই। ধর্মাবতারদের সাহসে কুলায় না, ধক নেই এ নিয়ে আগ বাড়িয়ে কিছু বলার। যে লোকটা কিছুদিন আগে সর্বসমক্ষে মিথ্যে কথা বলেছে তাকে ডেকে নিয়ে এসে জেলে পোড়ার ধক নেই। একধারে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলে যাচ্ছেন, অন্যধারে নিরাশ্রয় মানুষ ফুটপাতে দিন কাটাচ্ছেন, আর এক ধারে প্রধানমন্ত্রী সংখ্যা আম্বানির কুকুরেরাও এসি ঘরে রাত কাটায়। এর থেকে অশ্লীল আর কি বা হতে পারে? ওই রণবীর এলাহাবাদিয়া এর থেকে অশ্লীল কি বলেছেন?
কিন্তু মাথায় রাখুন, আমরা মহাকুম্ভের পুণ্য অর্জন করে ফেলেছি। হ্যাঁ, এক প্যাথোলজিক্যাল লায়ার, এক চূড়ান্ত সাম্প্রদায়িক দল আজ দেশের মানুষের দুর্দশাকে ঢাকতে এক মিথ্যের পরে আর এক মিথ্যে, আর এক মিথ্যে, আর এক মিথ্যে বলেই চলেছেন। ভাবুন, আমি ভাবছি, আপনারাও ভাবুন, সবাই মিলে ভাবুন। হ্যাঁ, ভাবলে একটা রাস্তা বেরোবে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.